দেশ জনগণের উপকার চিন্তা করে প্রকল্প পরিকল্পনার আহ্বান, অন্যথায় অনুমোদন নয় বললেন প্রধানমন্ত্রী। চীনা মুদ্রার ঋণ নেওয়ার প্রচেষ্টা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, ডলারের উপর চাপ কমার প্রত্যাশা। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে কমিশন, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান। ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করতে প্রস্তাব পাস, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9 দেশের বিরোধিতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে অতিরিক্ত কার্বোহাইড্রেট পরিহারের পরামর্শ, পুষ্টিগুণ সমৃদ্ধ ফসলের নয়া জাত উদ্ভাবনে গবেষকরা। দেশ ও জনগণের উপকারের কথা মাথায় রেখে সরকারি প্রকল্প পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথাও হলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলে জানান তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনে তিনি বলেন, যারা রাজনীতির খাতিরে সরকারের সমালোচনা করে তারা দেশ ও জনগণের ভালো চায় না। সোহেল তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন দেশের প্রকৌশলীদের সবচেয়ে বড় সম্মেলনের। প্রকৌশলী নেতাদের বক্তব্যের পর কৃতি প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সরকার প্রধান। বক্তৃতায় প্রধানমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো পরিকল্পনা অবশ্যই পরিবেশ বান্ধব, টেকসই ও মিতব্যয়ী হতে হবে, অন্যথায় প্রকল্প অনুমোদন পাবে না। এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি, অবশ্যই আমি তা অনুমোদন করব না। একটি বিশেষ মহল সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপকে ভালো চোখে দেখে না, কারণ তারা দেশ ও জনগণের উন্নয়ন চায় না বলেও মন্তব্য করেন তিনি। এই যে কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে অবদান রাখতে প্রকৌশলীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, সেইভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। আর সেটা করার জন্য আমি প্রকৌশলীদেরই বলবো, আপনারাও আপনাদের মেধা মনন দিয়ে পরিকল্পনা কী নেওয়া যায়, কিভাবে এগোনো যায়, কোন কোন খাতকে আমরা আরও অগ্রাধিকার দিতে পারি, সেটা আপনাদের পরামর্শ চাই, কারণ যেটা আমাদের কাজে লাগবে। অর্জনগুলো ধরে রেখে সময়ের প্রয়োজনে দেশে কর্মসংস্থান বাড়ানো এবং বৈদেশিক বাজার সৃষ্টিরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরকার গঠনের পর থেকে এই বাংলাদেশ যাতে আরও উন্নত হয়, তার জন্য যা যা করণীয় আমরা তা করেছি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। চীন থেকে চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে দেশের চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের পরামর্শ তাদের। বলছেন, ইউয়ানের যোগান বাড়লে ডলারের উপর চাপ কমবে, আমদানি দায় মেটানো সহজ হবে। মেহেদী হাসানের রিপোর্ট। চীন থেকে $5 বিলিয়ন সমপরিমাণ চীনা মুদ্রা ঋণ পেতে আগ্রহী বাংলাদেশ, এমন তথ্যই এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বাজেট সহায়তা হিসেবে নেয়া এ ঋণ ব্যবহার হবে চীনা আমদানি দায় পরিশোধে। ঋণ যাতে দীর্ঘমেয়াদী হয় এবং সুদের হার 1% মধ্যে থাকে, সেই চেষ্টাই চলছে। 2022-23 অর্থবছরে চীনে $677 মিলিয়ন রপ্তানির বিপরীতে $22.90 বিলিয়ন আমদানি করেছে বাংলাদেশ।
এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গেছে ২০ বিলিয়ন ডলারের নিচে। ব্যবসায়ী নেতারা বলছেন, চীনা মুদ্রায় ঋণ নিলে ডলারের উপর চাপ কমবে। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আরও উৎসাহিত হবে, যা দেশটির সাথে বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহায়ক হবে। যতগুলো দেশে চায়নার সাথে এই ওদের কারেন্সিতে লেনদেনগুলো হয়, গত 10 বছরের ট্রেন্ড অ্যানালাইসিস আমরা দেখেছি যে সেই সব দেশগুলোতে চায়নার বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবং আমরা আশা করছি যে যেই কমফোর্ট জোনটা বাংলাদেশ চীনের ইনভেস্টরদের জন্য এখন তৈরি করার চেষ্টা করছে, তাতে করে চীনের বিনিয়োগ এখানে উল্লেখযোগ্য হারে বাড়বে এবং ডাইভার্সিফাইড প্রোডাক্ট বাংলাদেশে তারা তৈরি করা শুরু করবে। একই মত অর্থনীতিবিদদেরও। বলছেন, ডলারের উপর চাপ কমাতে এখন এসব বিকল্প উপায় ভেবে দেখতে হবে। নেগেটিভ ব্যালেন্সটা যে ফেরত দিতে আমরা কিন্তু ইউএস ডলার কিনে তারপরে চাইনিজ মুদ্রায় কনভার্ট হয়, তারপরে যাচ্ছে সেখানে আমার ডলারের সাথে এই এলসির টাকাটা ডলারে যে আমি পে করতেছি, এখানে অলমোস্ট আইএমএফের ক্যালকুলেশন অনুযায়ী 14.5% ডলারে আপনাকে এডিশনাল কস্ট আসে। আমদানি ব্যয়ের সাথে পাল্লা দিয়ে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়াতে পারলেই রিজার্ভ সংকটের টেকসই সমাধান হবে বলেও মত এই অর্থনীতিবিদের। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। সেই সাথে ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীদেরকেও অনুরোধ জানিয়েছেন তিনি। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে খুলনার ফুলতলা রিউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে খুলনা জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় রাশেদা সুলতানা বলেন, সকলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ধান কাটার মৌসুম হয় এবং ভোটের দিন বৃষ্টি হয়, ভোটার কম হয়েছে। তিনি বলেন, ভোটের পরিবেশ তৈরি হয়েছে, ভোটাররা কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ছাড়া আমরা কিন্তু ইলেকশন সঠিকভাবে নামাতে পারবো না, সর্বাঙ্গীন সুন্দরভাবে নামাতে পারবো না। আমি চাইবো আপনারা যারা এখানে কাজের সাথে জড়িত আছেন প্রত্যেককেই আমাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করবেন। ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনি আসবেন, আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। সেই আবহাওয়া আমরা তৈরি করেছি, সেটা অব্যাহত আছে, সেটা আরও উজ্জীবিত হবে। আপনারা আসবেন, ভোট দিন। ভোটারকে আকৃষ্ট করার ব্যাপারে আমরা তো করেছি। আমি আপনাদের মাধ্যমে প্রার্থীদের কাছে অনুরোধ করবো, ভোটার আনার দায়িত্ব মেইনলি প্রার্থীদের। উল্লেখযোগ্য খাবারের মূল উপাদান মূলত কার্বোহাইড্রেট নির্ভর। দীর্ঘ সময় কাজ করার জন্য এটি উপাদেয় হলেও তা পরিহারের পরামর্শ পুষ্টিবিদদের। স্ট্যাপল ফুডের পাশাপাশি তাই দরকার প্রোটিন ও সবজি। সেসব বিবেচনা করে ফসলের নয়াজাত উদ্ভাবনের নজর দিয়েছেন কৃষি গবেষকরা। স্ট্যাপল ফুড নিয়ে মফিউর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। কৃষিকাজ বিকশিত হতেই মানুষ ক্রমশ সমাজবদ্ধ হতে থাকে, পাল্টে যায় বসবাসের ধরন আর জীবন প্রণালী। অতঃপর এলাকাভেদে প্রধান হয়ে ওঠে ধান, গম, ভুট্টা সহ অন্যান্য খাদ্যশস্যের চাষ। প্রকৃতি থেকে মেলা বন্য শস্যদানা ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠে গৃহস্থের গোলায়। দিনরাত শক্তি যোগানোর কারণে এসব খাদ্যবস্তু ক্রমশ জনপ্রিয়তা পায়। গোত্রভেদে স্ট্যাপল ফুড যে যাই খাক না কেন, এর মূল উপাদান কার্বোহাইড্রেট। পুষ্টিবিদদের পরামর্শ, কার্বোহাইড্রেট শরীরের জন্য দরকার আছে, তবে তা অতিরিক্ত নয়। সিরিয়াল বা আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের প্রধান খাদ্য। তাহলে আমার বার্গার কেন না? বার্গার তো তৈরি হচ্ছে সিরিয়াল থেকে। স্যান্ডউইচ কেন না? এটাও তো সিরিয়াল থেকে তৈরি। তাহলে এটা যেটা উত্তর হচ্ছে, সেটা হচ্ছে এই খাবারগুলো ব্যালেন্স না। এখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট আর ফ্যাটি থাকে, শুধু দুইটা উপাদান থাকে। কিন্তু আমাদের প্রতিদিন আমাদের যে খাদ্য চাহিদা আমাদের দরকার, সেখানে আমাদের সবগুলো উপাদান বা ডাইভার্সিফাইড ফুড যদি থাকে, তাহলে আমার খাবারে থাকতে হবে কার্বোহাইড্রেট, থাকতে হবে প্রোটিন, থাকতে হবে ফ্যাট, থাকতে হবে মিনারেল, থাকতে হবে ভিটামিন এবং যথেষ্ট পরিমাণে পানি। খাদ্য তালিকার ৫৫ থেকে ৬৫ ভাগ পূরণ করতে হবে ভাত বা রুটি জাতীয় খাবার দিয়ে। সেমি স্টেপল অর্থাৎ মাছ, মাংস বা অন্যান্য প্রোটিনও থাকতে হবে ২৫ ভাগ, আর ১৫ ভাগ থাকতে হবে ফ্যাট। এছাড়া প্রতিদিনের খাদ্য তালিকায় ৩০০ গ্রাম সবজি ও ১০০ গ্রাম ফল থাকাটাও জরুরি।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে যে তথ্যটা দেয় সেটা হচ্ছে একজন মানুষ যদি সুস্থ থাকতে হয়, রোগ থেকে রক্ষা পেতে হয়, তাহলে তাকে দিনে 400 গ্রাম ফলমূল শাকসবজি খেতে হবে। তার মধ্যে 100 গ্রাম হচ্ছে ফল আর বাকি 300 গ্রাম হচ্ছে শাকসবজি, ফলমূল শাকসবজি মিলে। তো এই পরিমাণটা তাকে খেতে হবে প্রতিদিন। জলবায়ুর প্রভাব ও মানুষ বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদার অনেকটাই অপূরণীয় থাকছে। সেজন্য ধানের নতুন জাত উদ্ভাবনে মনোনিবেশ বিজ্ঞানীদের। আমরা এখন কিন্তু ক্রপ ডাইভার্সিফিকেশনে যাচ্ছি। ডাইভার্সিফিকেশন হলো আমাদের জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করবো, একটি বা দুইটি ফসল হিসেবে মতো থাকবো না। বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, ভেজিটেবল, ফ্রুট ইত্যাদি বিভিন্ন ধরনের ফসল, ফাইবার ইত্যাদি ফসল চাষ করব। মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। এজন্য কিনোয়ার মতো অতিমাত্রায় পুষ্টিগুণ সম্পন্ন ফসলের জাত উদ্ভাবনের পক্ষে মত দেন পুষ্টিবিদরা। কিনোয়া নামে একটা ক্রপ আছে, সেটা যদি সেটা তো ভিটামিন, প্রোটিন, ফ্যাট সবই বেশি। তাই এই সমস্ত ফসল আমরা নতুন ফসলে চিন্তা করছি যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি। সেই সাথে যদি আমরা হুইটটাকে আরও বাড়াইতে পারি, তো হুইটের থেকে মেইজ আমরা বেশি প্রোডাকশন করতে পারবো আমাদের দেশে। প্রায় ৬,০০০ বছর আগে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে মানবের নতুন এক সভ্যতার সূচনা। কালের বিবর্তনে এক এলাকার ফসল হাজার মাইল ছাড়িয়ে ভিন্ন এলাকায় প্রধান হয়ে উঠেছে। নিরলস গবেষণার মধ্য দিয়ে কৃষি আজ সভ্যতার শিখরে পৌঁছেছে, আর সেই সাথে স্ট্যাপল বা প্রধান খাদ্য হয়ে উঠেছে শরীরবৃত্তের নিত্যকার ঐতিহ্য। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। ফিলিস্তিনিদের এবার মধ্য রাফা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। নতুন এই নির্দেশনায় রাফার পূর্বাঞ্চলের পর মধ্যভাগে অভিযান চালানোর ইঙ্গিত দিচ্ছে তারা। এরই মধ্যে প্রায় ১.৫ লাখের বেশি ফিলিস্তিনি ওই এলাকা ছেড়েছে। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পেল ফিলিস্তিন। সাধারণ পরিষদের ভোটাভুটিতে ১৪৩টি সদস্য দেশ পক্ষে ভোট দেয়। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। অবরুদ্ধ গাজার শেষ নিরাপদ স্থানটিও ছাড়তে হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের। শনিবার নতুন করে রাফার মধ্যভাগ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। গেল সপ্তাহে মিশরের রাফা ক্রসিং দখলের পর রাফার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলে ইসরায়েলি বাহিনী। পরিকল্পিতভাবে ব্যাপক আকারে অভিযান চালাতেই নতুন নির্দেশনা। এ নিয়ে গেল কয়েকদিনে রাফার পূর্ব ও মধ্যভাগ ছেড়েছে ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। অনেকে আশ্রয় নিয়েছে উত্তর পশ্চিম উপকূলে আইডিএফ এর তৈরি মানবিক অঞ্চলে। গেল ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর রাফাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়। সে সময় গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নেয় রাফা শহরে। এই শহরে অভিযান চালালে তা ভয়াবহ মানবিক বিপর্যয় বয়ে আনবে বলে এরই মধ্যে সতর্ক করেছে বিভিন্ন সংস্থা। তবে হামাসকে নির্মূলে যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বের চাপ উপেক্ষা করে রাফায় অভিযান চালানোয় অটল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানান, রাফায় হামাসের সঙ্গে সরাসরি লড়াই করবে তার বাহিনী। এদিকে আবেদনের ১ দশক পর জাতিসংঘের পূর্ণ সদস্যপদের মর্যাদা পেল ফিলিস্তিন। শুক্রবার সাধারণ পরিষদে এ নিয়ে ভোটে ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ৯ দেশ। প্রস্তাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে বিষয়টি বিশেষভাবে পুনর্বিবেচনা করার জন্য নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করা হয়েছে। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের সঙ্গে শত্রুতা করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে মন্তব্য ফখরুলের। ১০ জুন থেকে চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে রাজশাহী-রাম। খবরের আমন্ত্রণ রাত ১১:২১ সংবাদে। বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে সংশয় সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে কথা বলেন তিনি। কাদের আরও বলেন, বিএনপির আমলে দুই দেশের সম্পর্কে উন্নতি হয়নি। শেখ হাসিনা ক্ষমতায় এসে সংশয়ের দেয়াল ভেঙে দিয়েছেন। আওয়ামী লীগ ভারতের দালাল নয়, ভারত আওয়ামী লীগের বন্ধু।
ডোনাল্ডুর আগমনে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকা আর আসবে না, লন্ডন থেকে ডাক দিয়েও কোনো লাভ হবে না। এই বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল, যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা এসে এ সংশয়, সন্দেহে, অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছেন। ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে চায়, মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন তিনি। যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে গণতান্ত্রিক অধিকার আদায়ের আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। তরুণ যুবক, আমি আপনাদের বলতে চাই, পুরো দেশের কোনো মুক্তি হয় না, তার স্বাধীনতা রক্ষা করা যায় না যদি তরুণের এবং যুবকেরা এগিয়ে না আসে। বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, জাতি এখন মহাসংকটে। ডলারের মূল্য বৃদ্ধিতে সরকারের আমদানি সংকোচনে সাধারণ মানুষ কষ্টে দিন পার করছে। সকালে বনানী কার্যালয়ে মহানগর উত্তর জাতীয় পার্টির নেতাদের সাথে মতবিনিময় করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের। সরকারের সমালোচনা করে জি এম কাদের বলেন, বর্তমানে চরম বৈষম্যের শিকার সাধারণ মানুষ, অথচ একটি শ্রেণী ইউরোপীয় স্ট্যান্ডার্ডে জীবনযাপন করছে। এ সময় জনকল্যাণে ত্যাগের মানসিকতা নিয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে, এবং দখল করেনি শুধু, এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে, এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে, সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই। রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজ ব্যাঙের মতো বড় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় বলেন, ব্যাঙ প্রাণী হিসাবে অনেক ছোট হলেও আওয়াজ বড়। রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে যারা ঘুরে ঘুরে সব দল করে, আবার বড় বড় আওয়াজও করে। নির্বাচনের পর ৮০টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি চিঠি লিখে বলেছেন, আমাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। এতে এই যে ব্যক্তিবিশেষ রাজনীতির ব্যাঙদের মাথা খারাপ হয়ে গেছে এবং ব্যাঙের মতো এই জন্য বেশি বেশি লাফাচ্ছে। এবার পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে রাজশাহী অঞ্চলের আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা রুটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু হবে 10 জুন থেকে। রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহন বিষয়ে সেমিনারে এসব তথ্য জানান রেলমন্ত্রী জিলুল হাকিম। মন্ত্রী আরও জানান, 6টি লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে 28.83 টন। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এসব ট্রেন। যাত্রাপথে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গাসহ মোট 15টি স্টেশনে যাত্রা বিরতি দেবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র। এখানকার একটি ষাঁড়ের ঔরস বা সিমেন্ট থেকে জন্ম নিয়েছে অন্তত 3 লাখ গরু, আর তাই আঞ্চলিকভাবে ষাঁড়টির নাম বাবা গরু। দেশ জুড়ে এই বাবা গরুর ঔরস বিক্রি করে প্রাণী সম্পদ অধিদপ্তর আয় করেছে প্রায় 4 কোটি টাকা। তৌহিদুর রহমানের রিপোর্ট। 75% ফ্রিজিয়ান ক্রসের বিশাল আকৃতির ষাঁড়।
সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে ষাঁড়টির পরিচিতি RP194, তবে প্রাতিষ্ঠানিক পরিচিতি যাই থাক, আঞ্চলিকভাবে এটির নাম বাবা গরু। কারণ এই ষাঁড় তথা বাবা গরু থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে সংগৃহীত ঔরস বা সিমেনে এখন পর্যন্ত দেশে জন্মেছে অন্তত 3 লাখ উন্নত জাতের বাছুর গরু। বাবা গরুটির জন্ম 16 ডিসেম্বর 2014 সাল। এখন বয়স প্রায় 9.5 বছর। 2015 সালের 28 ডিসেম্বর ষাঁড়টি থেকে ঔরস বা বীর্য সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ইতিমধ্যে বিক্রি হয়েছে অন্তত 5 লাখ ডোজ। প্রায় 4 কোটি টাকা জমা হয়েছে সরকারি কোষাগারে। সিমেন্টের মূল্য বাবদ কোটি টাকা সে রাষ্ট্রকে দিয়েছে, স্টিল সে প্রোডাকশন করতেছে। তো এই সিমেন্টের থেকে যে বাছুরগুলো হয়েছে, এর যদি আমরা ভায়াবিলিটি ধরে নেই 75%ও ধরি, তাহলে 3 লাখের উপরে বাছুর সে উৎপাদন করে। আর এই তার 50% যদি মেল ধরি, তাহলে সেটা বড় ষাঁড় হবে, অর্থাৎ স্বাভাবিক ষাঁড়ের থেকে সে মাংস বেশি দিয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, বাবা গরুর ঔরস জাত মেয়ে বা গাভীর গড় দুধ উৎপাদন ক্ষমতা 20 লিটার। দেশের 2,42,000 গরুর মধ্যে কৃত্রিম প্রজননের মাধ্যমেই জন্ম নিয়েছে 1 কোটির বেশি। এদিকে এই গো প্রজনন কেন্দ্রে বেশ কটি ফ্রিজিয়ান ষাঁড় আমদানি করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এসব থেকেও সিমেন্ট সংগ্রহ করে প্রক্রিয়া শেষে পৌঁছে দেওয়া হচ্ছে সারা দেশে। এতে বাড়ছে উন্নত জাতের গরু, দুধ ও মাংসের উৎপাদনও বাড়ছে, যা অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ষাঁড় চতুষ্পদী প্রাণী সেই বাংলাদেশের অর্থনীতিতে এই পরিমাণ ভূমিকা রেখে যাচ্ছে, যেটা কয়েক কোটি টাকা। প্লাস এখান থেকে যে মাংস এবং দুধ উৎপাদন করতেছে, সেটা মানুষকে পুষ্টি দিচ্ছে। এই পুষ্টির কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে ভোক্তাদের, তাতে করে অনেক অর্থনৈতিক সাশ্রয় তার ওই ব্যক্তির হয়েছে। মাংস ও দুধের উৎপাদন আরও বাড়াতে সরকারের পাশাপাশি ব্যক্তি খাতকেও জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশে যে ব্যক্তি খাত আছে, তারাও খুবই ডাইনামিক, তাদেরও সোর্স অফ আছে, রিসোর্সও আছে, তারাও এটাকে করতে পারবে, তাদেরও নেটওয়ার্ক ডেভেলপ করে গেছে অনেক অংশে। এখানে প্রতিযোগিতা হওয়াই ভালো। এখানে পরস্পরকে সহযোগিতাও দিতে পারে, সরকার চাইলে অবশ্যই তাদেরকে সহযোগিতা দিতে পারে। যে ধরনের সিমেন্টস তৈরি করবে, সেটার মানটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব সরকারের। মূল্য নির্ধারণটাও একটা মোটামুটি সহনীয় পর্যায়ে রাখা, সেখানে সরকার কিছুটা হস্তক্ষেপ করতে পারে যে ঠিক আছে, একটা ম্যাক্সিমাম প্রাইসে এত বেশি হতে পারে না। বর্তমানে বিদেশি জাতের হোলস্টাইন ফ্রিজিয়ান এবং শাহওয়াল সহ বেশ কয়েকটি দেশি জাতের গরুর কৃত্রিম প্রজনন করা হচ্ছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিলেটে গৃহ কর বৃদ্ধিতে নগরবাসীর ক্ষোভ, বর্তমান ও সাবেক মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ। অবশেষে মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করল ভারত। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জলাবদ্ধতা নিরসনের জন্য 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির নগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীতে অংশ নিয়ে মেয়র বলেন, ই বর্জ্যের জন্য নতুন ল্যান্ডফিলে আলাদা জায়গা রাখা হয়েছে। যত্রতত্র ময়লা ফেলার কারণে খালগুলো আটকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রদর্শনী শেষে মেয়র বলেন, খালে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, যারা আমাদের বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিলেট সিটি কর্পোরেশনের গৃহকর বেড়েছে কয়েক গুণ। হঠাৎই এভাবে কর বাড়ায় ক্ষুব্ধ নগরবাসী। তবে কর বাড়ানো নিয়ে শুরু হয়েছে দোষারোপের রাজনীতি। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, আগের পরিষদের সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করেছেন। তবে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সমীক্ষা হলেও কর ধার্যের বিষয়টি স্থগিত ছিল। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্টের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা।
2019 সালে নগরের সাবেক পরিষদ পুরাতন 27 ওয়ার্ডে অনুসন্ধান করে ৭৬,০০০ বাসার গৃহকর নির্ধারণ করেছিল। সেটি পরিষদের সভায় গ্রহণ করে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। নতুন পরিষদ এসে মন্ত্রণালয়ের আদেশ বাস্তবায়ন করতে গেলে গৃহকর কয়েকগুণ বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন নগরবাসী। ধার্য করা নতুন করকে অযৌক্তিক দাবি করে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা। 500 থেকে 1000 পর্যন্ত পর্যন্ত বাড়ানো হয়েছে, এটা অযৌক্তিক অন্যায়। যারা কর দিবেন তাদের মতামত না নিয়ে যদি কর নির্ধারণ করা হয় থাকে এটা এই পদ্ধতিটা অবৈধ। যদি করে যান তাহলে সেটা বর্তমানে যৌক্তিক মনে করেছেন বলেই তো এইভাবে দাবি করে যান। এটা গুরুতর অন্যায়, গুরুতর নাগরিকদের সাথে আলোচনা করে পুনরায় হুল ডেট নির্ধারণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দায় না নিয়ে জানিয়েছেন, পরিষদের সঙ্গে আলোচনা ও গণশুনানি না করে নতুন আরোপিত গৃহকর বাস্তবায়নের উদ্যোগ নেয় পরিস্থিতি জটিল হয়েছে। এটা উচিত ছিল ওনাকে পরামর্শ দেওয়া যে যেসব কারণে স্থগিত হয়েছিল সেই সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে যে জায়গাটার কারণে স্থগিত হয়েছে সেটাকে আলোচনা করে যদি এটা বৃদ্ধি করা হতো তাহলে আজকে এই সমস্যা হতো না। আর বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আগের পরিষদের রেখে যাওয়া কর বাস্তবায়ন করছেন বলে জানিয়েছেন। তবে এরই মধ্যে আপত্তি আবেদন গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা তাদের অ্যাপিল শুনবো এবং তারা তাদের বক্তব্য দিতে পারবেন। যদি কেউ বেড়ে থাকে এটা কমানোর সুযোগ আছে। নতুন আরোপিত কর বাতিল করে আলোচনার মাধ্যমে যৌক্তিক কর আরোপের উদ্যোগ নেয়ার আহ্বান নগরবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পর্যাপ্ত ভেন্টিলেশন সমৃদ্ধ মডেল ঘরের সংরক্ষণে পচে না পেঁয়াজ রসুন। গেল মৌসুমের মতো এবারও 35টি ঘরে পচনশীল ফসল দুটি মজুদ রেখে তাই সুফল পাচ্ছেন পাবনার সুজানগরের চাষিরা। কৃষি বিপণন অধিদপ্তর উদ্ভাবিত আধুনিক এই পদ্ধতিতে সমৃদ্ধ হচ্ছে অর্থনীতিও। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য, ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। পেঁয়াজ খুবই পচনশীল ফসল। সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয় দেশে উৎপাদিত পেঁয়াজের 1/3। চাহিদা মেটাতে আমদানি করায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক। বিস্তীর্ণ জনপদে ব্যাপক উৎপাদনে পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত পাবনার সুজানগর উপজেলা, কিন্তু সনাতন পদ্ধতিতে সংরক্ষণে নষ্ট হচ্ছিল অধিকাংশই। এ অবস্থায় দেশি প্রযুক্তির মডেল ঘরে কৃষক পর্যায়ে পেঁয়াজ রসুন সংরক্ষণ ও বিপণন করছে সরকার। 375 বর্গফুটের মডেল ঘরগুলোতে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপে রয়েছে হাইগ্রোমিটার। পর্যাপ্ত বাতাস চলাচল করায় পচন ধরে না সংরক্ষিত নিত্যপণ্য দুটিতে। 5 জন করে কৃষক ও কৃষানি মিলে 10 জন অংশীদার প্রতিটি ঘরের। 300 থেকে 450 মণ করে পেঁয়াজ সংরক্ষণে উপকৃত হচ্ছেন তারা। জায়গার অভাবে ওতে পেঁয়াজ আমার অনেকটা নষ্ট হয়ে যেত, প্রায় 50% পেঁয়াজ নষ্ট হয়ে যেত। আর এবার যে পেঁয়াজটা রাখছি মাঝে মাঝে আমি হয়তো সাংঘাটি চেক করতেছি, পেঁয়াজটা খুব সুন্দর আছে। এবার পচনশীল এবং যে আমাদের ওয়েটলেস, এটাতে আমাদের উপকৃত হবে এবং আমরা লাভবান হব। যখন ইন্ডিয়ান পেঁয়াজ আসে তখন আমরা কৃষকরা দাম পাই না। মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণে রক্ষা পাচ্ছে দেশের সম্পদ, সমৃদ্ধ হচ্ছে কৃষি অর্থনীতি, বলছেন প্রকল্প পরিচালক। ওজনে কমে যায়, এটিও যেহেতু আমরা সরাসরি বাতাস দিচ্ছি না, ন্যাচারাল বাতাস পেঁয়াজের গায়ে লাগতেছে, অতএব ওজনও কমবে না। তো আমরা মনে করি যে অবশ্যই কৃষক এটাতে উপকৃত হবে। উপজেলায় পেঁয়াজ সংরক্ষণের এই মডেল ঘর আরো বরাদ্দ দেওয়ার আশ্বাস জনপ্রতিনিধির। যত কৃষক আছে সেই হিসাবে ঘরের অপ্রতুলতা আছে, আমরা আগামীতে এটা বাড়াবো যাতে আমাদের যে ক্রাইসিসটা আমরা মিট আপ করতে পারি। পুরোপুরি লাভবান হতে ভারতীয় পেঁয়াজ না আনার দাবি কৃষকদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দিনে 1 লাখেরও বেশি হাঁসের বাচ্চা উৎপাদিত হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জের হাঁসপল্লীতে। বাড়িতে খামার গড়ে লাভবান 4 গ্রামের 150 খামারি। কর্মসংস্থান হয়েছে সহস্রাধিক পরিবারের। জেলার চাহিদা মিটিয়ে হাঁসের বাচ্চা যাচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট সহ উত্তরের জেলাগুলোতেও। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানাবাড়ি, জানপাড়, রামভদ্র ও রাজবাড়ী গ্রামের ঘরে ঘরে গড়ে উঠেছে হাঁসের খামার। 150টি খামার থাকায় গ্রামগুলোর সুখ্যাতি হাঁসপল্লী নামেই। উন্নত মানের হাঁসের ডিমে দেশি পদ্ধতি বা ইনকিউবেটরে তাপ দিয়ে ফোটানো হয় বাচ্চা।
বাড়ি বাড়ি ঘুরে সেগুলো কিনে নিয়ে যান দূর দূরান্তের মানুষ। হাঁসপল্লী ঘিরে খানাবাড়িতে মাথায় বসা হাঁসের হাটে দিনে কেনা বেচা হয় গড়ে 60 থেকে 70 হাজার পিস হাঁস। মানভেদে প্রতি পিস বাচ্চা 5 থেকে 7 টাকায় বিক্রি করে একজন খামারির মাসে লাভ 30 থেকে 50 হাজার টাকা। আমরা হাঁসের বাচ্চা ফুটাই হ্যাচারি, আগে অনেক সমস্যা ছিল, এখন হাঁসের বাচ্চা ফুটে অনেক ভালো আছে। বাচ্চাতে আপনার মনে করেন পার বাচ্চা 5, 7, 8 টাকা পর্যন্ত থেকে উৎপাদন করি, বাচ্চা বের করি, এখান থেকে বিক্রি করি। আমরা খুব ভালো 50 থেকে 60 হাজার বাচ্চা ডেলিভারি হয় এবং দেশের বিভিন্ন স্থানে। 10-15 দিনের বাচ্চাগুলো নিলাম, তো এখানে বাচ্চাগুলো নিয়ে গিয়ে আমি খামার করব। প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ খামারি গড়ে তুলছে বিআরটিবি। আমরা এক্সট্রা টেক কেয়ার করছি এখানে আমাদের প্রচুর উদ্যোক্তা গড়ে উঠেছে এবং আশেপাশের লোকজনও এই হাঁসের হ্যাচারি স্থাপন দেখে, হাঁসের বাচ্চা উৎপাদন দেখে তারা আগ্রহী হচ্ছে এবং বাচ্চা উৎপাদন করতেছে। একজনের সাফল্যে খামার তৈরিতে উৎসাহিত হচ্ছেন অন্যরা। দিনে দিনে বিস্তৃত হচ্ছে হাঁসপল্লীও। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রামের শিল্প উদ্যোক্তা আলহাজ খলিলুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের সংগঠকরা ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আলহাজ আয়ুব বাবুল, আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক, পটিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ আবুল কাশেম, কেন্দ্রীয় মেম্বার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হাশেম মেম্বার। এ সময় আলহাজ খলিলুর রহমান বলেন, ন্যাশনাল ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে ও গ্রাহকের আস্থা ফেরাতে নিরলসভাবে কাজ করবে। বিভিন্ন সূচকে ব্যাংকের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতেও কাজ করবে। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। গ্রিন টির অভিজ্ঞতা কাজে লাগিয়ে 3টি ভিন্ন ফ্লেভারে ইস্পাহানি নিয়ে এলো ব্লেন্ডার্স চয়েস প্রিমিয়ার ফ্লেভার গ্রিন টি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ব্লেন্ডার্স চয়েস প্রিমিয়ার ফ্লেভার গ্রিন টির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্পাহানি টি লিমিটেডের কর্মকর্তারা, চিকিৎসক, পুষ্টিবিদ, ক্রীড়াবিদ ও বিনোদন জগতের তারকারা উপস্থিত ছিলেন। এ সময় স্পাহানির কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে ভিন্ন ভিন্ন চা ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ব্লেন্ডার্স চয়েস প্রিমিয়ার ফ্লেভার গ্রিন টি লেমন, জিঞ্জার অ্যান্ড লেমন ও হানি অ্যান্ড লেমন টি ফ্লেভার বাজারে পাওয়া যাচ্ছে। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশ জনগণের উপকার চিন্তা করে প্রকল্প পরিকল্পনার আহ্বান, অন্যথায় অনুমোদন নয় বললেন প্রধানমন্ত্রী। চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। ডলারের উপর চাপ কমার প্রত্যাশা। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে কমিশন। ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান। ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করতে প্রস্তাব পাস, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9 দেশের বিরোধিতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।